হ্যালো অ্যাসপিরেন্টস, চলো আজকের ক্লাস শুরু করি। আমরা হিস্ট্রি কমপ্লিট করেছি, এবার আজকে থেকে আমরা পলিটি শুরু করব। মানে পলিটি হচ্ছে একটা হেভি সাবজেক্ট, ফাইন সাবজেক্ট। কীরকম? এই পলিটি হচ্ছে চাকরির পরীক্ষার এমন একটা সাবজেক্ট যেটা সিলেবাসটা খুব শর্ট, সিলেবাসটা খুব ছোটো, আর এটার থেকে স্কোর মোটামুটি ভালোই আসে, ভালো নাম্বার, মানে অনেকগুলো কোশ্চেন আসে, মোটামুটি 2-3টা কোশ্চেন আসে অন অ্যান অ্যাভারেজ, 2-3টা কোশ্চেন থাকে। আচ্ছা, এবার হিস্ট্রি লাস্ট আমরা শেষ করেছিলাম যে 1946-এ আমাদের ভারত স্বাধীন হচ্ছে, বা 1947-এ ভারত স্বাধীন হয়ে গেছে, এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, এবার আমাদের এই পলিটি সিলেবাসটা দুটো পার্টে আছে। একটা হচ্ছে পলিটি, সেকেন্ড, আর একটা হচ্ছে কনস্টিটিউশন। এবার পলিটির পার্টে যতটা না আসে, কনস্টিটিউশন মেনলি আমরা সংবিধান বা আমাদের যে কনস্টিটিউশন আছে সেটাকে কেন্দ্র করে আমাদের সিলেবাস চলবে, এবং কনস্টিটিউশনের মধ্যে পলিটির কী কী পার্ট আছে সেগুলো আমরা একবারে দেখে নেব, ঠিক আছে? আলাদাভাবে পলিটি কিছু পড়বো না। যে মানে যারা ক্লাস 10, 11, 12-এ রাষ্ট্রবিজ্ঞান পড়েছ, তাদের যারা বলতে পারো যে আমরা তো রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, তাহলে এক্ষেত্রে কি আমাদের কিছুটা সুবিধা পাবো? হ্যাঁ, কিছুটা সুবিধা পাবে, তবে সেই রাষ্ট্রবিজ্ঞান আর এই পলিটি এক না। এটা একদম ফ্যাক্ট বেসিস টপিকটা বেশি থাকে, আর ওটা থিওরি বেসিস টপিকটা বেশি থাকে। যাই হোক, শুরু করি চলো। এবার আমাদের এই কনস্টিটিউশনের দাবি কোত্থেকে এসেছিল? কনস্টিটিউশন যে করতে হবে, একটা কনস্টিটিউশন আমাদের চাই, মেনলি এটা আমাদের এসেছিল কোত্থেকে? প্রথমে একদম লেখা শুরু করতে পারো তোমরা। 8ই আগস্ট 1940 সালে আগস্ট অফার এসেছিল। আগস্ট অফার এসেছিল ব্রিটিশরা, মানে লর্ড লিনলিথগোর টাইমে, লর্ড লিথগো লর্ড লিথগোর টাইমে লর্ড লিথগোর টাইমে আমাদের একটা অফার দিয়েছিল, যে তোমরা আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটু সাহায্য করো, তো তাহলে আমরা তোমাদের কি দেবো? ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো। ডোমিনিয়ন কি স্ট্যাটাস দেবে? ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে। এবার ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কি? হ্যাঁ, ঠিক আছে, আমরা না হয় নিজেদের শাসনটা নিজেরা করতে পারবো, তবে কেসটা কি হবে? মাথার উপর ভগবান হিসেবে বসে থাকবে ইংরেজরা। ওকে, ইংরেজরা ভগবান হিসেবে বসেই থাকবে। তো ডোন্ট অ্যালাউ, আমরা এসব একদমই চলবে না, এসব বাদ একদম, ঠিক আছে? নেক্সট আমরা কি করলাম? সেকেন্ড, এক সেকেন্ড, একটু প্রবলেম হচ্ছে কোথায় কিছুতে। ঠিক আছে, নেক্সটটা দেখে নিই। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে 1942-তে। হ্যাঁ, 1942 আমরা সবাই জানি যে ক্রিপস মিশন এসেছিল ভারতে। ক্রিপস মিশন আসার পরে ওরাও আমাদের কাছে বিভিন্ন রকম তেল তুল মাখালো আমাদের ভারতীয় নেতাদের, যে আপনারা একটু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করুন স্যার, তাহলে খুব উপকার হয়। তো তারপর ভারতীয়রা বললো যে তাহলে কী দেবে তোমরা, আমরা না সাহায্য করলে? ওরা বলে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো, তোমরা নিজেদের সংবিধান তোমরা সবাই বানিয়ে এটা নিয়ে নিও, ঠিক আছে, কিন্তু মাথার উপর আমরা থাকবো। ডোমিনিয়ন, ওকে, ডোমিনেন্স স্ট্যাটাস। তো এখানেও আমরা বললাম না, আমাদের চাই না, সব বাদ দাও, তোমাদের দরকার নেই, সাহায্য করবো না, তোমাদের থেকে ডোমিনেন্স স্ট্যাটাস দেবো না, আমরা ইন্ডিপেন্ডেন্স নিয়ে নেবো। এইবার তোমার 1946-এ 1946-এর 15ই মার্চ, এই কী হলো রে? 15ই মার্চ 1946-এর 15ই মার্চ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট এটলি। কে ছিল? ক্লিমেন্ট এটলি বলছে, ঠিক আছে চলো, তোমাদের এবার ভারতকে বলছে সব ঠিক আছে, তোমাদের স্বাধীনতা দিয়ে দেবো, কিন্তু তোমাদের স্বাধীনতা নিতে হবে কবে? 1948-এর আগে। 1948-এর আগে তোমাদের কিন্তু সব গুজগাছ করে ফেলতে হবে। সুতরাং একটা প্রেশার ক্রিয়েট হয়ে গেল যে তোমাদের মানে তোমাদের ইয়ে করো, ওটাকে কী বলে, তোমাদের সংবিধান রেডি করো, তোমরা কীভাবে দেশ চালাবে সেই সব জিনিস একটা রেডি করার একটা চাপ চলে আসলো। এইবার 1946-এ ক্যাবিনেট মিশন আসলো ভারতে। ক্যাবিনেট মিশন কি আসলো? ক্যাবিনেট মিশন। আচ্ছা, ক্যাবিনেট মিশন ভারতে আসলো কি করতে আসলো? যে ভারতীয় যে স্বাধীনতা যে
দেবে, ওরা ওরা দেখা গেলো মালিক হয়ে বসছিল এতদিন, এবার ওরা তো আমাদের স্বাধীনতা দেবে। তো বেশ ভালো কথা, স্বাধীনতা দিতে গেলে তো ওদের ওরা যে আমাদের যোগ্য কিনা, স্বাধীনতা পাওয়ার যোগ্য কিনা সেটা পর্যবেক্ষণ করতে এসেছিল ক্যাবিনেট মিশন। আচ্ছা, এই ক্যাবিনেট মিশনের মানে হেডে কে ছিল, একদম মানে যে লিডার ছিল, পেথিক লরেন্স। ওকে, পেথিক লরেন্স ছিল এই কমিটির হেড। আচ্ছা, এই ক্রিপস মিশনের হেড কে ছিল? ক্রিপস মিশনের হেড ছিল স্ট্যাপওয়ার্ড ক্রিপস। ওকে, ক্রিপস মিশনের হেড কে ছিল? স্ট্যাপওয়ার্ড ক্রিপস। এক সেকেন্ড দেখে নিই রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চলো, নো প্রবলেম। আচ্ছা, স্ট্যাপওয়ার্ড ক্রিপস। এবার ওরা আসার পরে তো 1946 আমরা সবাই জানি সংবিধান সভা গঠিত হলো, সেগুলো আমরা পরে দেখছি। এবার আমাদের যে ভারতের একটা সংবিধান চাই, যে সংবিধানের দাবি, ওকে, এইটা প্রথম কে করেছিল? প্রথম সংবিধান তো দাবি করতে হবে, কেউ না কেউ তো নিশ্চয়ই করেছিল, নাহলে পরে এই কনসেপ্টটা আসলো কোথায় যে সংবিধান বানানো দরকার। 1934-এ এম এন রয়, মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, আসল পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, পুরো লিখে দিতে আমি এই মানবেন্দ্রনাথ রায়। ইনি একজন ভারতীয় অ্যাক্টিভিস্ট ছিল, ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট ছিল। আর এনার আসল নাম কি ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আচ্ছা, এটা কি ছিল? ওয়েন, অরিজিনাল নেম। ওকে, আর এটা ছিল ছদ্মনাম, পেট নেম। ওকে, আচ্ছা চলো, উনি প্রথম বলছে যে না, ভারতের একটা সংবিধান হওয়া দরকার। তাহলে কে বলছে সর্বপ্রথম বলছে হচ্ছে গিয়ে, এক সেকেন্ড কালারটা চেঞ্জ করে একটু হোল্ড করে দিই। প্রথম বলছে হচ্ছে এই যে 1934 সালে মানবেন্দ্রনাথ রায়, এম এন রায় বলছে প্রথম যে আমাদের সংবিধান একটা দরকার। আচ্ছা, নেক্সট কি আসছে? নেক্সট 1935 সালে, দেখি 1935 সালে আমাদের যে কংগ্রেস, আমাদের জাতীয় কংগ্রেস প্রথম সংবিধানের দাবি করলো। ঠিক আছে, 1935। এবার যদি প্রশ্ন করে যে কংগ্রেস কবে সংবিধানের দাবি করেছিল, সেটা হচ্ছে সালটা 1935। আর প্রথম কে সংবিধানের দাবি করেছিল সেটা হচ্ছে এম এন রায় 1934 সালে, যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, পুরো নাম তো মানবেন্দ্রনাথ রায়। কোয়েশ্চেনে যদি অ্যান্সার দিতে বলে তাহলে এম এন রায় দিয়ে দেবে, ঠিক আছে, যত সম্ভব। আচ্ছা, এবার 1936, ওকে, 1936-এ জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু তার কোথায় 1936 সাল জওহরলাল নেহেরু বললো ঠিক আছে আমাদের সংবিধান চাই, কিন্তু কোথায় বললো? যে লখনৌ সেশন হয়েছিল, হ্যাঁ, লখনৌ যে অধিবেশন হয়েছিল কংগ্রেসের, ওখানে কিন্তু প্রথম বলেছিল যে আমাদের সংবিধান চাই। এবং আবার দেখো ঘুরে ফিরে এক জায়গায় চলে আসবো, 1940-এ, আগের পেজটা দেখিয়ে দিই। আবার তারপরে 1940 সালে, এই 8ই আগস্ট 1940 সালে আগস্ট অফার দিল, যেটাকে আমরা রিজেক্ট করেছিলাম, বললাম না নেবো না, কংগ্রেস না করে দিয়েছিল, বলছিল না নেবো না। ঠিক আছে, এবার তো বেশ ভালো কথা, 1946-এ তো হচ্ছে এই ক্যাবিনেট মিশন আনলো এবং ভারতীয় সংবিধান সভা গঠনের যে প্রস্তুতি সেটা শুরু হলো। এবার স্বভাবতই ভাবো যে সংবিধান সভা গঠন করতে গেলে কি লাগবে? সংবিধান সভা, তাহলে একটা সংবিধান সভা সংবিধান সভা গঠন করতে গেলে কি লাগবে? নিশ্চয়ই কোনো লোক লাগবে, অনেকগুলো লোক লাগবে যারা সংবিধানটাকে গঠন করবে। এবার এই লোকগুলোকে নির্বাচন করা, মানে সংবিধান সভার লোক নির্বাচন করার জন্য নির্বাচন চালু হলো। এটা কিন্তু প্রত্যক্ষ নির্বাচন না। এটা কি প্রত্যক্ষ নির্বাচন? প্রত্যক্ষ নির্বাচন না। এটা কিভাবে হয়েছিল? এটা দেখা গেল কোনো একটা এরিয়া, দেখা গেল 10 লাখ পপুলেটেড লোক, 10 লাখ পপুলেটেড লোকের থেকে একটা সিট বেরিয়েছিল। টোটাল কতগুলো সিট হয়েছিল? টোটাল হচ্ছিল 389 সিট। টোটাল 389 সিটের মধ্যে আবার বিভাগ হয়েছিল কীরকম? 296 এই লোকগুলো ছিল ইলেক্টেড, এরা ইলেক্টেড লোক ছিল, মানে এরা যে প্রভিন্স মানে প্রদেশ, সেই প্রদেশ থেকে নির্বাচিত হয়ে এসেছিল। কাদের দ্বারা নির্বাচিত? মানুষের দ্বারা না, মানুষের দ্বারা নির্বাচিত হয়নি, প্রত্যক্ষ নির্বাচন হয়নি। এক্ষেত্রে দলীয় নির্বাচন হয়েছিল। দেখা গেল কোনো একজন একটা দল রয়েছে,
সেই দল থেকে যে লিডার সে কাউকে রেফার করে পাঠালো বা সে নিজেই চলে আসলো, এরকম হয়েছিল। আর 96 আই থিঙ্ক 93, হ্যাঁ 93 এরা ছিল নমিনেটেড। কীরকম নমিনেটেড, কাদের থেকে নমিনেটেড? আচ্ছা আমাকে একটা ভালো কথা বলো যে 1946-এ ভারত স্বাধীন হওয়ার আগে ভারতের বিভিন্ন জায়গায় কি দেশীয় রাজ্য বা রাজা দ্বারা শাসিত রাজ্য ছিল, হ্যাঁ কি না? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই রাজ্যগুলি থেকে সদস্য এসেছিল এই নমিনেটেড সেকশনে। এই 93টা সিট বরাদ্দ ছিল এই রাজাদের জন্য। এই রাজারা নিজেরা না আসলেও এরা কাউকে না কাউকে পাঠিয়ে দিত যে ভাই সংবিধান সভা গঠন হচ্ছে, তোরা যা, আমি আমার হয়ে তুই যা এখানে, তো তুই সেখানে গিয়ে আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে যা। তো এইভাবে সংবিধান সভা হয়। এবার একদম মানে হুবহু মনে রাখা দরকার যে প্রথমে যদি বলে যে সংবিধান সভার টোটাল সিট কত ছিল 389, আচ্ছা ইলেক্টেড কত ছিল 296 এবং নমিনেটেড কত ছিল 93। এবার যদি কোয়েশ্চেন করে যে একটা সিট মানে কত লোক, মানে কত লোকের মধ্যে থেকে একটা সিট বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে 10 লাখ, মানে 10 লাখের উপর থেকে একটা সিট এসেছিল। ওকে চলো এবার আমি তো বলে দিলাম নির্বাচন হয়েছিল প্রত্যক্ষ। সংবিধান সভা নির্বাচন কীরকম হয়েছিল, অপ্রত্যক্ষ না প্রত্যক্ষ? উত্তর হচ্ছে অপ্রত্যক্ষ। আচ্ছা এইবার সমগ্র ভোটটাকে সমগ্র ভোটকে 3টে কমিউনিটিতে বিভাগ করেছিল। সমগ্র ভোটকে 3টে কমিউনিটি থেকে বিভাগ করেছিল। ওকে দেখা গেলো এটা হচ্ছে সমগ্র ভোট 3টে কমিউনিটি, 1 2 3টে। ওকে একটা কমিউনিটি কি ছিল? অবভিয়াসলি মুসলিম কমিউনিটি। আরেকটা কমিউনিটি কি ছিল? হিন্দু কমিউনিটি না, হিন্দু কমিউনিটি না, আরেকটা কমিউনিটি শিখ কমিউনিটি ছিল, শিখ কমিউনিটি ছিল। এবং আরেকটা কমিউনিটি কি ছিল? জেনারেল বা সাধারণ, জেনারেল লিখে দিই, জেনারেল। ওকে জেনারেল কমিউনিটি ছিল। সমগ্র ভোটগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছিল। কটা? 3টে। ওকে চলো এইবার অবভিয়াসলি এই মানে ভোটটা যে হলো, ভোটের সংখ্যাগরিষ্ঠভাবে কে জিতলো? তখন প্রেজেন্টলি দুটো দলই মেনলি ছিল, একটা হচ্ছে মুসলিম লীগ আর একটা হচ্ছে কংগ্রেস। ভালো করে কনসেপ্টটা বুঝে নাও, একটা হচ্ছে মুসলিম লীগ আর একটা হচ্ছে কংগ্রেস। এবার সারা দেশের সংখ্যাগরিষ্ঠতা বেশি হচ্ছে কংগ্রেসের, সুতরাং এই ভোটটা হচ্ছে কংগ্রেসে জিতলো। ওকে কংগ্রেস উইন। এবার কংগ্রেস উইন দেখে মুসলিম লীগ বলে হোর আমি এসব ভোট টোট মানি না, আমি এসবের মধ্যে নেই। এবার তারপরে 1947-এ ইন্ডিয়া পার্টিশন হয়ে গেল। তো এইসব কাজ চলছে, সংবিধান সভা তো গঠন করতে হবে, এসব কাজ চলছে আর কি। 1947-এ তোমার কি যেন বলে ওটাকে, হ্যাঁ ভাগ হয়ে যাওয়ার পরে মুসলিম লীগ তো নিজের দেশ এই যে এই পোর্শনের একটা দেশ আর এই পোর্শনের একটা পাকিস্তান নিয়ে ওরা কেটে পড়লো। কেটে পড়ার পরে এখানে জায়গাও কম হয়ে গেল, রাজত্বও ভাগ হয়ে গেল। তো এখানে সিট পার্টিশনের পরে কতগুলো হয়ে দাঁড়িয়েছিল শেষমেশ? 299, প্রায় 90খানা সিট কমে গেছিলো আর কি, আই থিঙ্ক, হ্যাঁ 90খানা সিটই কমে গেছিলো। ওকে তো এইটা হচ্ছে আফটার পার্টিশন, আফটার পার্টিশন। ওকে এটা মনে রাখবে সবাই। আচ্ছা এবার তাহলে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর্থাৎ বা সংবিধান সভা কীভাবে গঠন হলো, ঠিক আছে? কনস্টিটিউশনাল একটা দুটো সিএ আছে, হ্যাঁ দুটো সিএ, একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। দুটো সম্পর্কে আলোচনা করবো। যখন শুরুর দিকে আলোচনা করছি তখন সিএ মানে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, আর যখন শেষের দিকে মানে ক্লাস মানে এই ক্লাস না, এই কি বলে, এই যে পুরো সিলেবাস শেষের সময় সিএ মানে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আমি বলে দেবো ওখানে, ভয়েসটা লক্ষ্য করো তাহলেই হবে। আচ্ছা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যে গঠন হয়েছিল 9 ডিসেম্বর 1946 এর প্রথম মিটিং হয়েছিল, ফার্স্ট মিটিং। প্রথম মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946। এবার এটা সদস্য কতজন ছিল? 211 জন। কতজন সদস্য ছিল? 211 জন সদস্য অ্যাটেন্ড করেছিল। এবার 13ই ডিসেম্বর 1946 আমাদের যে মোস্ট ফেভারিট প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আচ্ছা আমি শুধু নেহেরু লিখে দিলাম, হ্যাঁ নেহেরু। এবার আমাদের সংবিধানটা কীরকম হবে, ওকে বুঝে নাও সংবিধানটা কীরকম হবে, আমাদের সংবিধানটা কোন কোন দিকে লক্ষ্য রাখবে, কোন কোন দিকে সতর্ক থাকবে, এই নিয়ে উনি পাশ করলো অবজেক্টিভ রেজুলেশন।
এবার প্রথম যদি প্রশ্ন করে যে অবজেক্টিভ রেজুলেশন কে পাস করেছিল, উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। যদি এবার প্রশ্ন করে যে অবজেক্টিভ রেজুলেশন কবে পাস হয়েছিল, 13 ডিসেম্বর 1946। আচ্ছা, এইবার এই অবজেক্টিভ রেজুলেশনটাই পরবর্তীকালে একটু চেঞ্জ করে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, প্রিয়াম্বেল বা প্রস্তাবনা সেটা তৈরি করা হয়েছিল। এইবার প্রস্তাবনাটা কি, যারা সরকারি স্কুলে পড়েছো মেনলি দেখা গেল কোনো বই সরকার থেকে দিল বা স্কুল থেকে যে বইগুলো দিল তার প্রথম দিকে একটা পেজ থাকতো যেখানে লেখা থাকতো আমরা ভারতের নাগরিক, ভারত একটি দেশ, আমাদের এরকম দেশ লেখা থাকতো। তো এই হ্যাঁ, তো ওইটাকেই ভারতীয় প্রস্তাবনা বলে, ওটা সংবিধানের সামারি বলতে পারো, সারসংক্ষেপ বলতে পারো। এইবার টপিকে ফিরে আসি। 22শে জানুয়ারি 1947, কি বললাম 22 জান 1947-এ এই যে অবজেক্টিভ রেজুলেশন, হ্যাঁ অবজেক্টিভ রেজুলেশন, এইটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে অ্যাডপ্ট করলো, বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এটা মেনেই চলবো, অ্যাডপ্টেড। কনস্টিটিউশন তাহলে অ্যাডপ্ট কবে হলো, অবজেক্টিভ রেজুলেশন 22শে জানুয়ারি 1947। ওকে, এবার বললো ঠিক আছে এবার তো তাহলে সংবিধান বানানোর কাজ শুরু করতে হবে, তাহলে কিরমভাবে কাজ শুরু করবো। তখন কোনো একজন হয়তো ভদ্রলোক বা ভদ্র মহিলা অ্যাডভাইস দিয়েছিল, ঠিক আছে ভাই একা তো একটা কাজ করা যাবে না, অথবা একটা কাজের পিছনে অনেকজন লেগে থাকলেও হবে না, তাহলে একটা কাজ করি, তাহলে আমরা হচ্ছে সমগ্র যে সংবিধান বানানোর যে কাজটা, ঠিক আছে, সেটাকে আমরা কমিটিতে বিভাগ করি। হ্যাঁ, কমিটিতে বিভাগ করে দিই। তাহলে হচ্ছে কমিটি কটা হবে, দুটো ভাগে কমিটি করলো, বললে একটা হচ্ছে মেজর কমিটি আর একটা হচ্ছে মাইনর কমিটি। মেজর মানে যারা বিশেষ বিশেষ বিষয়গুলো দেখবে, এটা হচ্ছে কনস্টিটিউশন, হ্যাঁ সি লিখে দিই, এটা হচ্ছে কনস্টিটিউশন। কমিটিতে বিভক্ত করা হলো মেজর কমিটি এবং মাইনর কমিটি। এবং মেজর কমিটি তাহলে কটা ছিল, মেজর কমিটি ছিল হচ্ছে 8টা আর মাইনর কমিটি 13টা। ওকে, মেজর কমিটি 8টা আর মাইনর কমিটি 13টা। এবার তাহলে আসো মেজর কমিটিগুলো দেখে নিই একবারে। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, কমিটি, এই কমিটিগুলো ইংলিশে পড়বে তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি। আমি বারবার কমিটি লিখবো না, একবারে লিখে দিলাম ইউনিয়ন পাওয়ার। ইউনিয়ন পাওয়ার কমিটির প্রেসিডেন্ট কে ছিল বা চেয়ারম্যান কে ছিল, এটা হচ্ছে নেহেরু। ওকে, নেক্সট হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন, ইউনিয়ন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এর সভাপতি কে ছিল, নেহেরু, জওহরলাল নেহেরু। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা নাম্বারিংটা দিয়ে দিই, 1 2, নেক্সট 3 নাম্বার কি আছে, স্টেট কমিটি, স্টেট কমিটি আর কমিটি, স্টেট কমিটিকে সেম নেহেরু। এবার সহজ সহজ ট্রিক মনে রাখার উপায়, যেখানে যেই যেই কমিটিতে ইউনিয়ন আর স্টেট দেখবে সেটাই হচ্ছে নেহেরু। ওকে, ইউনিয়ন আর স্টেট থাকলেই সেটা হচ্ছে নেহেরু। ওকে, নেক্সট 4 নম্বর দেখো কি বলছে, 4 নম্বর হচ্ছে রুল অফ প্রসিডিওর, মানে কাজটা কিরকম ভাবে হবে তার যে নিয়ম শৃঙ্খলা তৈরি করেছিল। তাহলে লিখে দিই আর ইউ রুল অফ প্রসিডিওর, রুল অফ প্রসিডিওর কমিটির একদম মানে কে 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 রুল অফ প্রসিডিওর কমিটির সভাপতি কে ছিল, মানে চেয়ারম্যান কে ছিল, কমেন্টে জানাও যদি কেউ জেনে থাকো। আর উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, বাংলায় লিখে দিলাম রাজেন্দ্র প্রসাদ। ওকে, তাহলে 5 নম্বর কমিটিটা কি আছে দেখিনি। আচ্ছা, ধরো তোমাদের কোনো একটা বন্ধুর গাড়ি আছে, ওকে, সেই বন্ধুর গাড়িতে যাওয়া হচ্ছে, 5-6 জন মিলে বন্ধু যাওয়া হচ্ছে, একজন একজন এরম থাকবেই যে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা টেনে দেবে, গাড়িতে চিপস খাবি না, গাড়িতে উল্টো পাল্টা হারকাত করবি না, গাড়িতে জোরে গান চালানো চলবে না, গাড়িতে শুধুমাত্র ভালো গান চলবে,
গাড়ির থেকে হাত বের করা চলবে না, এই যে নিয়ম, এই নিয়মগুলো কে বানাবে? যে স্টিয়ারিং ধরবে, ঠিক আছে, যে স্টিয়ারিং ধরবে সেই ভাই নিয়ম বানাবে, পরিষ্কার কথা। স্টিয়ারিং কে ধরবে? যে চালাবে, তাহলে হচ্ছে স্টিয়ারিং কমিটির পরে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটি তাহলে সভাপতি কি হবে? যে রুল বানাবে সেই তো স্টিয়ারিংটা ধরবে, অথবা যে স্টিয়ারিং ধরবে সেই তো রুল বানাবে, সুতরাং রাজেন্দ্র প্রসাদই হবে। ওকে, এইবার 6 নম্বর, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন। প্রভিন্সিয়াল লিখে নাও, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। ওকে, আচ্ছা, এর সভাপতি কি ছিল? আমার সমগ্র ইতিহাসে একটা কথা বল, সমগ্র ইতিহাসে একমাত্র প্রবান্দা কে ছিল? একমাত্র প্রবান্দা কে ছিল? একমাত্র কালা নিয়ে একমাত্র প্রবান্দা কে ছিল? একমাত্র প্রবান্দা, একমাত্র প্রবান্দা তো আমার মনে হয় একজনই ছিল, যাকে সর্দার বলা হতো, ঠিক আছে, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। তাহলে কি বললাম? এক সেকেন্ড, ওয়েট। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটির সভাপতি কে ছিল? বল্লভভাই প্যাটেল। ওকে, কালটা চেঞ্জ করে নি। আচ্ছা, নেক্সট, তাহলে 7 নম্বর। 7 নম্বর কমিটিটা কি আছে? এফআর, এমআর অ্যান্ড টিই। ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, মাইনরিটিজ, minorities and tribal and excluded area. এরিয়া কমিটির এর সভাপতি কে ছিল? আচ্ছা, আমাকে বলো, আমাকে একটা ভালো কথা বলো। ট্রাইবাল, তারপর হচ্ছে এক্সক্লুডেড এরিয়া, মাইনরিটিস, এফআর, ফান্ডামেন্টাল, এই কথাগুলো শুনলে কার নাম মনে পড়ে? এবার ফট করে একজন বলে ফেলবে যে বি আর আম্বেদকর, উনি তো মাইনরিটির জন্য খুব লড়াই করতেন। হ্যাঁ, ওই জায়গায় মাইরটা খাবার। মনে রাখবো যে প্রবান্দা, এবার দেখো প্রত্যেকে দেখো একটা একটা করে ইউনিয়ন পাওয়ার, নেহরু একটা দেখছে, ইউনিয়ন কনস্টিটিউশন একটা, নামের মধ্যে একটা, স্টেটস কমিটি একটা, রুল অফ প্রসিডিওর একটা, স্টিয়ারিং কমিটি একটা, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন একটা। এইবার এফআর মানে ফান্ডামেন্টাল রাইট, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া নিয়ে যে কমিটি, এবার এতগুলো মিলিয়ে একটা কমিটি তৈরি করছে। এবার এতগুলো দেখার ক্ষমতা কার আছে? যে প্রো তারই আছে। সুতরাং এই কমিটির চেয়ারম্যান কে ছিল? বল্লভভাই প্যাটেল। ওকে, দেন লাস্ট, সবাই জানে, বলা লাগবে না, আমি সেখান থেকে দিই। 8 নাম্বার, ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি। ওকে বন্ধুরা, স্টুডেন্টস, অ্যাসপারেন্টস, ড্রাফটিং কমিটি বলো, ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিল বা চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। ওকে, এইবার এই তো হলো গিয়ে মেজর কমিটি। মেজর কমিটি গেল। মেজর কমিটি 8টা কিন্তু মুখস্থ রাখতেই হবে, সে যাই হোক, তাতে তুমি থাকো আর না থাকো, মুখস্থ থাকতে হবে। ওকে, এবার নেক্সটে চলে যাই। এইবার মেজর কমিটি তো হলো, এইবার মাইনার কিছু কমিটি আছে। মাইনার কিছু কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ, গুরুত্ব নিয়ে রেখে এগিয়ে আছে। এগুলো 13টার মধ্যে 13টাই মুখস্থ করতে হবে, তবে কয়েকটা একটু দেখে রাখতে হবে। যেমন ক্রেডেনশিয়াল কমিটির সভাপতি কে ছিল? ক্রেডেনশিয়াল কমিটি এর সভাপতি কে ছিল? আল্লাদি কে আইয়ার। আচ্ছা,
আচ্ছা, নেক্সট হচ্ছে অর্ডার অফ বিজনেস কমিটি। অর্ডার অফ বিজনেস অর্ডার অফ বিজনেস কমিটির সভাপতি ছিল। বিজনেস কে দেখবে? অবশ্যই মুন্সি দেখবে। কে দেখবে? কে এম মুন্সি। কে মুন্সি, তোমরা ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে সব বুঝতে পেরে যাও, চাপ নাই। আচ্ছা, ফাইন্যান্স কমিটির কে ছিল সভাপতি? এইবার আমাকে একটা কথা বলো, যে স্টিয়ারিং কমিটির কে ছিল? কে রুল বানিয়েছিল? যার টাকা সবচেয়ে বেশি, তাহলে টাকাটা কার বেশি সবচেয়ে? রাজেন্দ্র প্রসাদ। এই কমিটির সভাপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিঙ্গুইস্টিক প্রভিন্স, লিঙ্গুইস্টিক প্রভিন্স মানে ভাষা সংক্রান্ত যে বিভাগ বা যে সমিতি বা কমিটি, তার সভাপতি কে ছিল? এস কে ধর। ফ্ল্যাগ। আচ্ছা, এই রাজেন্দ্র প্রসাদ ফ্ল্যাগ কমিটিরও ছিল। ফ্ল্যাগ কমিটি, হ্যাঁ আমি আলাদা করে লিখলাম না। ফ্ল্যাগ কমিটিরও চেয়ারম্যান ছিল, বাস লিখে নিও। আচ্ছা, এবার স্পেশালি দু একটা কমিটি সম্পর্কে একটু জেনে নিতে হবে। দু একটা কমিটি সম্পর্কে একটু জানা লাগবে, সেগুলো না জানলেই নয়। যেমন ড্রাফটিং কমিটি। এই বাংলা ইংলিশ মিলিয়ে লিখি, সো ডোন্ট মাইন্ড। আচ্ছা, ড্রাফটিং কমিটির গঠন কেন হয়েছিল? ভালো করে প্রথমে বোঝো যে একটা সংবিধান আমি আনছি, একটা সংবিধান, ধরো এই যে সংবিধান আমি একবারে লিখেছি, একবারে লিখলে কি সেই জিনিসটা পারফেক্ট হবে, একদম ত্রুটিমুক্ত হবে? উত্তর হচ্ছে না। এর জন্য কি করতে হবে? প্রথমে একবার লিখতে হবে, দেন চেক করতে হবে, দেন আবার বের করতে হবে, দেন আবার চেক করতে হবে, দেন বের করতে হবে, দেন চেক। এই করতে 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 একটা স্টেজে এসে জিনিসটা একদম পারফেক্ট হবে। যেমন আইফোনের মোবাইল মার্কেটে লঞ্চ হওয়ার আগে কতবার যে চেকিং হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তার কারণ কি? দে আর ট্রাই টু মেক পারফেক্ট। ওকে, এইবার তো এর জন্য ড্রাফট বা খসড়া তৈরি করার জন্য এই কমিটিটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে? খসড়া মানে কিসের? সংবিধানের প্রোটোটাইপ, বা একটু আগে থেকে দু একটা বানাচ্ছে, দেখছি একটু ঠিকঠাক আছে কিনা। এবার এই ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল 29 আগস্ট 1947। 29 আগস্ট 1947। ওকে, আচ্ছা, এর সভাপতি কে ছিল? অবভিয়াসলি আমরা জানি, বি আর আম্বেদকর। কি লিখলাম আমি? কে এ আর আম্বেদকর। ড্রাফটিং কমিটির সভাপতি ছিল বি আর আম্বেদকর। আচ্ছা, এবার একটা প্রায়শই একটা কোয়েশ্চেন যেটা করেই থাকে, সেটা হচ্ছে মেম্বার কত ছিল? মেম্বার কতজন ছিল? মেম্বার ছিল 7 জন। ওকে, ড্রাফটিং কমিটির মেম্বার কতজন ছিল? 7 জন। এবার এই ড্রাফটিং কমিটির টোটাল কতগুলো ড্রাফট এনেছিল সংবিধানের? কতগুলো টোটাল ড্রাফট হচ্ছে 12টা ড্রাফট। টোটাল 12টা খসড়া বা 12টা কপি বানিয়েছিল। প্রথম কপিটা কবে করেছিল? ফার্স্ট কপিটা কবে বানিয়েছিল? ফার্স্ট কপি হয়েছিল 9 থেকে 23 ডিসেম্বর ডিসি 1946। এবার তাহলে প্রশ্ন করবে, ও বাবা, কমিটি গঠন হয়েছে 47-এ, খসড়া প্রথম এসে 1950-তে? আগে হ্যাঁ স্যার, ওই যে 1940 সালে নেহেরু রিপোর্ট, যারা ইতিহাসের ক্লাস করেছো তারা জানো যে ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম হচ্ছে মতিলাল নেহেরু। উনি একটা ভারতীয় সংবিধানের একটা বানানোর চেষ্টা করলেন, যে দেখো আমরা সংবিধান বানাতে পেরেছি, এরকম ব্যাপার। যাই হোক, ওর পিছনে একটা কাহিনী আছে যেগুলো আগের ক্লাস যারা দেখেছো তারা জানো। এবার তো 1946-এ সেই কনস্টিটিউশনাল, সেই যে মতিলাল নেহেরুর যে নেহেরু রিপোর্টটা ছিল সেটাকে উঠিয়ে
বলা হলো যে দেখো এটা কি চলবে, এটার মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। তখন 9 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত এটা পড়া হলো, পরপর পড়া হলো। আচ্ছা, তো যদি বলে প্রথম ড্রাফট কবে এসেছিল, 9 ডিসেম্বর অথবা 9 থেকে 23 ডিসেম্বর দিতে পারে 1946 এর ডেট, সালটা মনে রাখো, তাহলেই বেশি ইম্পর্টেন্ট। আর কিছু কিছু ক্ষেত্রে ডেটটাও দিতে পারে। আচ্ছা, 10th 10 নম্বর ড্রাফট কবে এসেছিল? 10 নম্বর ড্রাফট এসেছিল 6 থেকে 17 অক্টোবর। 6 থেকে 17 অক্টোবর, মানে একটা ড্রাফট আসার পরে সেটা অনেক দিন ধরে পড়া হতো, পরপর অনেকগুলো স্টেজে পড়া হতো। 1949, 6 থেকে 17 অক্টোবর 1949। ওকে, এইবার 11 11th টেক্সটটা কবে এসেছিল? 11th টেক্সটটা ঠিক এক মাস পরে, 14 থেকে 26 নভেম্বর। কাজ তো তখন কমপ্লিট হয়ে এসছে, প্রায় সব কাজ কমপ্লিট হয়ে এসছে। 1949 সেম ডে। এবং ফাইনাল অর্থাৎ 12th অথবা ব্র্যাকেটে ফাইনাল, 12তম বা ফাইনাল সংবিধান সংশোধনটা কবে হলো? সংবিধান সংশোধন বলছি কেন, সরি আমি ভুল করে বললাম, যে খসড়া বা ড্রাফটের যে রিডিং সেটা কবে হলো? সেটা এই নভেম্বর মাসেই হলো, 1949এই হলো। ওকে, আচ্ছা, এইবার এই যে ফাইনালটা হলো, এটা 3বার পড়া হয়েছিল। কয়বার? 3বার পড়া হয়েছিল। এবার 3 নাম্বার বার যেটা পড়া হয়েছিল, যে থার্ড টাইম যেটা রিডিং করা হয়েছিল, কটা রিডিং এর মধ্যে দিয়ে এটা ড্রাফটিংটা কমপ্লিট হয়েছিল? 3বার। থার্ড রিডিংটা কবে হয়েছিল? থার্ড রিডিং 26 নভেম্বর, সালটা ইম্পর্টেন্ট, 1949। এবার ভালো করে বুঝো, এই যে 26 নভেম্বর 1949, এই ডেটেই কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়ে গেছিল। তাহলে 26 জানুয়ারি 1950 অব্দি কেন ওয়েট করলো? 26 জানুয়ারি 1950 অব্দি কেন ওয়েট করলো? কেন করলো? তার কারণ হচ্ছে, যারা ইতিহাসের ক্লাসগুলো করেছো তারা জানো যে 26 জানুয়ারি আমাদের ভারতের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হওয়ার কথা ছিল। কি বললাম, বোঝা গেল? উদযাপন হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন পতাকাটা তো উদযাপন হলেও সেটা অনেক পরবর্তীকালে গিয়ে অফিসিয়ালি স্বাধীনতা হয়। তো সেই ডেটটাকে রিমেম্বার রাখার জন্য, মনে রাখার জন্য, তার আগে অনেক কাহিনী আছে, যে করাচি অধিবেশনে জওহরলাল নেহেরু রাবি নদীর তীরে পতাকা তুলেছিল, অনেক কিছু আছে, এগুলো হিস্ট্রি ক্লাসটা করলে তোমরা জেনে যাবে, সেগুলোর মধ্যে এখন আর যাচ্ছি না। এবার তো সেই 26 জানুয়ারি ডেটটাকে মেমোরাইজ করে রাখার জন্য এই 26 জানুয়ারি ডেটটা বেছে নেওয়া হলো সংবিধান কার্যকর। নত এই আমাদের এই 26 নভেম্বর 1949 সংবিধান রেডি হয়ে গেছিল। তো অলমোস্ট সংবিধান তো এবার তৈরি হয়ে গেল। তাহলে আসো এবার সংবিধানটা একটু দেখি। সংবিধান 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 সংবিধান। আচ্ছা, সংবিধান তৈরি হতে কতদিন সময় লাগলো স্যার? 2 বছর 11 মাস এন্ড 17 অথবা 18 দিন, কোথাও 17 দিন কোথাও 18 দিন লেখা থাকে। আচ্ছা, তাহলে সংবিধানটাকে অ্যাডপ্ট কবে করলাম আমরা, গ্রহণ কবে করলাম, যে না এটা ফাইনাল, এডিওপিটি অ্যাডপ্ট, অ্যাডপ্ট কবে করলাম? অ্যাডপ্ট করলাম ওই যে একটু আগে বললাম 26 নভেম্বর 1949। ওকে, এইবার 26 নভেম্বর 1949 আমরা সংবিধানটাকে বললাম ঠিক আছে এটা আমাদের ফাইনাল সংবিধান, এটা আমাদের আর চেঞ্জ কিছু হবে না। তবে এটা কার্যকর কবে হবে? কার্যকর কবে হবে? সেম তোমরা সবাই জানো, 26 জানুয়ারি 1950। ওকে, 26 জানুয়ারি 1950। এবার তাহলে এই যে টাইম পিরিয়ডটায় সংবিধান সম্পূর্ণ কার্যকর না হলেও সংবিধানের কিছু কিছু পোর্শন কার্যকর হয়ে গেছিল। যেমন কি কি কার্যকর, মানে চালু হয়ে গেছিল? নাগরিকত্ব, তার কারণ কি, এই টাইমে বহুত সংখ্যক লোক ভারত থেকে পাকিস্তানে ভারতে আসছিল, ঠিক আছে। তারপর হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে প্রভিন্সিয়াল পার্লামেন্ট, প্রভিন্সিয়াল পার্লামেন্ট, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখো, এত এই টাইম ফ্রেম একদম ক্লিয়ার করে নি। এই টাইম ফ্রেমের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে
যেহেতু দেশ ভাগ হয়েছে, বিরাট সংখ্যক মানুষ যাচ্ছিল আসছিল, এর জন্য এদের নাগরিকত্ব দিতে হবে। তো নাগরিকত্ব দেওয়ার নিয়ম কানুন কোথায় লেখা আছে? অবভিয়াসলি সংবিধানে লেখা আছে। আচ্ছা, এবার দেখা গেল কোনো একটা কমিটির কোনো একজন মারা গেল, অথবা কোনো একজন নেতা পদত্যাগ করলো, তাকে তো নির্বাচন করতে হবে। তাকে নির্বাচন করতে গেলে তার নির্বাচনের নিয়ম কোথায় লেখা আছে? সংবিধানে লেখা আছে। এবার আমাকে একটা কথা বলো, আচ্ছা সংবিধান তৈরি হচ্ছে বলে কি অপরাধ করা বন্ধ থাকবে? না, ঠিক আছে, আজকে সংবিধান তৈরি হচ্ছে, এতদিন ধরে তৈরি হচ্ছে, 26শে জানুয়ারি না আসা পর্যন্ত কোনো অপরাধ করা যাবে না, যে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, রাহাজানি করা যাবে না, হত্যা করা যাবে না, এরকম কি কোনো কথা আছে? না, সংবিধানের মতো তৈরি হচ্ছে, কিন্তু এদিকে আইন, সরি, অন্যায় তো হয়েই যাচ্ছে অন্যায়ের জায়গায়। ঠিক আছে, তো এইগুলোকে দেখার জন্য যে প্রফেশনাল পার্লামেন্ট ছিল, অর্থাৎ যে রাজ্য স্তরে বা প্রাদেশিক যে কি বলবো এগুলোকে, পার্লামেন্টগুলো ছিল, তাদেরকে বলছে তোমরা তোমাদের নিয়ম মতো কাজ করে যাও, তোমরা তোমাদের নিয়ম টিয়ম বানাও, আইন টাইন বানাও। হচ্ছে না কেন এটা? চলে যাচ্ছে, আসছে না। ঠিক আছে, তো এগুলো তোমরা বানাতে থাকো। তো এর জন্য এই মেইনলি তিনটে জিনিস, নাগরিকত্ব, নির্বাচন আর প্রফেশনাল পার্লামেন্ট 26শে জানুয়ারি আগেই চালু হয়ে গেছিল। ওকে, এইবার লাগু তো হলো। সংবিধান যে সভা, আমাদের যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ছিল, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এর লাস্ট সিটিং কবে হয়েছিল? শেষ অধিবেশন, শেষ অধিবেশন শেষ অধিবেশন কবে ছিল? শেষ অধিবেশন হয়েছিল 24শে জানুয়ারি 1950। ওকে, একদম ভেঙে চড়ে সমস্ত কিছু বলে দিচ্ছি, অসুবিধা হলে কমেন্টে জানিও। এবার এর মধ্যে টোটাল 284 জন সই করেছিল। এরা সই করার পর বললো ঠিক আছে চলো সংবিধান এখন থেকে এটাই থাকবে, কার্যকর করো 26শে জানুয়ারি, আমরা কিছু জানি না, অসুবিধা নেই, তোমরা এটা চালু করতে পারো। এই 284 জনের মধ্যে 15 জন মহিলা ছিল। কোশ্চেনটা অনেক সময় এভাবে দেয় যে সংবিধান কি বলে সংবিধান সভায় কতজন মহিলা ছিল, উত্তর 15 জন দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমাদের যে সংবিধান সভা ছিল, হ্যাঁ, তার সিম্বল কি ছিল? তার সিম্বল কি ছিল? তার সিম্বল ছিল হাতি, হাতি, হাতি বা এলিফ্যান্ট। ঠিক আছে, এবার সংবিধানটাকে তো লিখতে হবে, তখন তার কম্পিউটার হয়তো ছিল, কিন্তু সংবিধানটাকে তো সুন্দর করে হাতে লিখতে হতো। তো এটার ক্যালিগ্রাফি কে করেছিল? ক্যালিগ্রাফি করেছিল দুজন লোক, প্রেমবিহারী রায়জাদা, এবং আর একজন ছিল, তার নাম হচ্ছে বসন্ত কুমার বৈদ্য। বসন্ত কুমার, বাই দ্য ওয়ে বসন্ত এসে গেছে, বৈদ্য, শীত চলে গেছে, বসন্ত এসে গেছে, আহা। আচ্ছা, ইনি কোন ভাষায় লিখেছিল, কোন ভাষায় মানে সংবিধানটা রচনা করেছিল? ইনি লিখেছিল ইংলিশ। আর ইনি কোন ভাষায় লিখেছিল? হিন্দি। এবার যদি প্রশ্ন করা যায় যে তাহলে হিন্দিতে যে সংবিধানের আসল কপি সেটা কে লিখেছিল? বসন্ত কুমার বৈদ্য। আর ইংলিশে লিখেছিল প্রেমবিহারী রায়জাদা। আচ্ছা, এবার আমি একটা সংবিধান লিখে দিলাম, এটা তো আমি নর্মাল লিখে দিলাম তাহলে তো হয় না, এটা আমার দেশের একটা সম্পদ, অ্যাসেট, আমার দেশ চালানোর চাবিকাঠি। এবার এটাকে একটু সাজাতে হবে। অলঙ্করণ কি করেছিল? এটাকে ডিজাইন কে করেছিল? ডেকোরেশন কে করেছিল বলো? ডেকোরেশন করেছিল নন্দলাল বসু। এবং আরো একজন ছিল তার সাথে, রাম মনোহর সিনহা। রাম মনোহর সিনহা এই দুজন মিলে ডেকোরেশনের কাজ করছে। ডেকোরেশনের কাজটা করেছে। ঠিক আছে, এইবার সমগ্র এই যে নির্বাচিত লোকগুলো ছিল, এটা দুই ভাবে কাজ করত। ওকে, দুটো সেকশনে কাজ করত। দুটো সেকশনে বলতে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হিসেবে, মানে সংবিধান তৈরি হিসেবে, এবং অন্যদিকে
পার্লামেন্টে অর্থাৎ যে সংবিধান সংসদ ছিল সেখানে ল মেকার হিসেবে ওকে। এবার যখন সংবিধান সভার কাজ হতো তখন সমগ্র কাজের সভাপতিত্ব কে করতো? সমগ্র একদম মানে সংবিধান সভার প্রেসিডেন্ট বা সভাপতি কাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। এই জায়গাটা একদম ক্লিয়ার করে না, হ্যাঁ, রাজেন্দ্র প্রসাদ। এবার আমাকে একটা জিনিস বলো যে এনাকে তো সভাপতি নির্বাচন করা হলো, এবার সভাপতিকে নিয়োগ করতে বা রাষ্ট্রপতিকে নিয়োগ করতে গেলেও তো বা প্রেসিডেন্টকে নিয়োগ করতে গেলেও তো একজন প্রেসিডেন্ট দরকার, নাকি একা একা না আচ্ছা আমি প্রেসিডেন্ট তাহলে হই, এর মধ্যে একটা প্রসিডিওর আছে। তো ওনাকে নিয়োগ করার জন্য প্রথমে একজন অস্থায়ী সভাপতি করা হয়েছিল সংবিধান সভায়। সেটা কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। অস্থায়ী, হ্যাঁ, টেম্পোরারি, অস্থায়ী, হ্যাঁ। এবার যখন এই সমগ্র লোকগুলো ল মেকার হিসেবে কাজ করতো, অর্থাৎ পার্লামেন্টে গিয়ে এরা আলোচনা করে, ঠিক আছে, ইয়ে করতো, ওটাকে কি বলে, যে আইন তৈরি করতো বা নিয়ম কানুন তৈরি করতো, নিয়ম তো কনস্টিটিউশন আছে, আইন তৈরি করতো, তখন তার সভাপতিত্ব করতো জিভি মাভলাঙ্কার। ওকে, তার সভাপতি কে করতো? জিবি মাভলাঙ্কার, গণেশ বাসুদেব মাভলাঙ্কার। ওনাকেই বলা হয় ফাদার অফ, কি জানো, ওনাকে বলা হয় হচ্ছে কি, এক সেকেন্ড, ফাদার বলা হয় না, ও উনি ইয়ে স্পিকার ছিল, ফার্স্ট স্পিকার অফ পার্লামেন্ট, ফার্স্ট স্পিকার অফ পার্লামেন্ট, ফার্স্ট স্পিকার অফ পার্লামেন্ট, ফার্স্ট স্পিকার অফ পার্লামেন্ট হয়ে গেল, ঝামেলা শেষ। আচ্ছা, এবার আর কিছু ইম্পর্টেন্ট নেই, কিছু কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, সেগুলো দেখে নাও। আচ্ছা, 22শে জুলাই 1947 ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করেছিল, ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করেছিল? 22শে জুলাই 1947। তাহলে জাতীয় পতাকা দিবস কবে? তাহলে এটাই হবে অবশ্যই। আচ্ছা, আর হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল সং প্লাস অ্যানথেম, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম এটা কি আমাকে কমেন্টে জানাবা, যে আমাদের ন্যাশনাল সং কোনটা, ন্যাশনাল অ্যানথেম কোনটা, এটা টাস্ক থাকলো। আচ্ছা, ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম এই দুটোকে অ্যাডাপ্ট করেছিল 24শে জানুয়ারি 1950, 24শে জানুয়ারি 1950। আর একটা ছোট্ট ইনফরমেশন, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। আচ্ছা, এবং আর একটা ইম্পর্টেন্ট ডেট, সেটা হচ্ছে 1951-এ আমাদের প্রথম ফার্স্ট সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন হয়েছিল, সাধারণ নির্বাচন বা ইলেকশনটা হয়েছিল, যেটা প্রত্যক্ষভাবে হয়েছিল, মানুষ ভোট দিয়েছিল। ওকে, আশা করি ক্লাস ভালো লেগেছে। পলিটির প্রথম ক্লাসটা এমনি থাকবে, নেক্সট পার্ট থেকে আমরা শুরু করব প্রিয়াম্বেল থেকে। প্রিয়াম্বেল বলতে আমাদের যে প্রস্তাবনা আছে সেখান থেকে আমরা একদম ঝাঁকাঝাক করে শুরু করব, এবং 4-5টা ক্লাসের মধ্যে দিয়ে আমাদের পুরো পলিটিটা আশা করি কমপ্লিট করতে পারবো। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর স্টাডি গ্রুপে ছড়িয়ে দাও, মজা হবে। চলো, স্টপ।